আজকের রহস্য রোমাঞ্চকর কাহিনী হাসি। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে গল্প হাসি। স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও কোনো লোক ছিল না। বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয়েক বন্ধুতে বেশ করে র্যাক টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বলল, ওহে তোমরা যা বসো করো, আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না। বসো তোমরা, একটা ব্যবস্থা দেখি। দোর খোলার সঙ্গে সঙ্গে এক ছোট তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মধ্যে ঘরে ঢুকতেই আমরা হাহা করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পিথিস আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে র্যাক টেনে দিয়ে আপাতমস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বলল, দেখো, আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। কেন বলো তো? আমি বললাম, কিভাবে আনক্যানি? ভূত? সে র্যাক খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসলো। চারিধারে চেয়ে দিয়ে বলল, ঠিক জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বললে, বিচিত্র নয়, আমি একটা ব্যাপার জানি। এইরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পরে লোক থাকতে পারতো না। শুধু তাই নয়, একবার অনেক রাত্রের ট্রেন এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন। সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখলে তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। তিনি সকলের কাছে বলেন। শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায়। পরে হঠাৎ সে পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকারী খ্যাঁচ খ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই, সাহেবের চিহ্নও নেই ঘুরে। তারপর কি হলো তিনি আর জানেন না। সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই ব্যাপার। আমরা সকলেই আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল টিউশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের গুমটি। ওয়েটিং রুমের বাইরে টিউশনের হাতার পরে একটা ছোট্ট পান সিগারেটের চায়ের দোকান। দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্তও দেখেছিলাম। তারপর থেকে আর দোকানের পাত্তা নেই, দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো করে জমতে না জমতেই হঠাৎ দোরটা খুলে গেল। একটা কলির হাতে কাঁসার থালার ওপর গোটা স্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন। ঢুকেই বলল, দেখেছো, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল। তার বাড়িও আমাদের জেলায়। তিনি বললেন, বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে, বাঙালি, চা খাবেন, এ তো সৌভাগ্য। ছাড়লেন না কিছুতেই, নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেনের কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুত্রের মতো লাফিয়ে উঠে বললে, এই যে মিত্তি মশাই, আসুন আসুন। পরে আমাদের দিকে চেয়ে বললে, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু। আসুন আসুন, বসুন। ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনে হাতাল শূন্য বেতের কেদারাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন। তীরমশাইয়ের বয়স 45-এর কম নয়। দোহারা গরম,
কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে, কোপদারি কামানো। পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই? আগে এই আসছে ফেব্রুয়ারিতে 1.5 বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারেই মেলে না, বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না। তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন, আমি বললাম, তা আর কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন আর কি। তা আপনারা কতদূর যাবেন সব? আমরা সাইকেলে দিল্লি যাবো বলে বেরিয়েছি। ওপার থেকে আসছি কিনা এই নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠবো ইচ্ছে আছে। ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহল পূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যিক সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। কারণ ঘুম পাচ্ছিল, বিশেষ করে গরম চা খাওয়ার পরে আলস্য তন্দার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বাণ কথাবার্তার শিখাটাকে পুনরায় খোঁজা দিয়ে প্রদীপ্ত করার জন্য আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভূতরুন নেই তো? এই প্রশ্নের পরেই শরীরে সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একচোট হাসি হলো। কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধে তার ভয়ের ধারণা পোষণ করে। রবিন বলল, যত সব গাঁজা করি। হরিদাসু অনেকক্ষণ কোনো কথা বললেন না। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছায় ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলতে তুলে খাড়া হয়ে বসলেন, বললেন, আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন। পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন। অনেক দিনের কথা, আমার বয়স তখন খুব বেশি না, 12-13 কম নয়। যদি বেশি নাও হয় তবে 12-13 কম না। আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মডেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে। সেইখানে অনেক দিন আমরা ছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোর পরই সেবার খুলনা যাই। কয়েক মাস পরবার পর গ্রীষ্মের ছুটি হলো প্রায় 1 মাসের ওপর। কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মডেলগঞ্জে যাব। কাকা আমায় নিয়েও গেলেন। সেই সময় মোম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরানো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সব সময় সুন্দরবনের নদী, খাঁড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13। শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই 1 মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত বালক মনে কি যে আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না। আর কখনো সে দেশে যাইনি। অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের ওই বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের সটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন ওটা গাব গাছের ও বন্য গোল গাছের সারি, খাঁড়ির মুখে জোয়ারের শব্দ, যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সে মনটা যেন আমার কেমন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকতো। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল। 4-5 জন আমিন, একজন কানুনগো, একজন কেরানি, সবাই বাঙালি। সব শুধু 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল,
খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখি দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছে। জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে দুজন সিপাহী বন্দুকধারী দাঁড়িয়ে থাকত। তারা বজরার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে। রাতটা বড়ই গরম এবং গুমোট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারিদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভিতরে থাকবার উপায় নেই। বজরার ছাতে তক্তার পাটাতনের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে, কিন্তু অপরিসর খালের দুধারের ঘন থেকে বাঘ লাফিয়ে পড়ার ভয়ে সেখানে থাকবার জন্য ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের ঘুরঘুরিগুলো সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন। আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়া ঠেস দিয়ে ঘুরঘুরির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন। দীর্ঘ বন গাছে ছায়া পড়ে জলের ওপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসি রব উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আরো একবার, তারপর আবারও। হাসির শব্দটা এত উচ্চ তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে, মাটি যেন কাঁপছে, বুকটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছইয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে, কোথাও হাওয়া নেই, পাতাটি পর্যন্ত নড়ে না। সুমুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, আরে কি মশাই রামবাবু, ব্যাপারটা কি? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে। আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি, এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল। শব্দটা এত পুরো মর্মর ফোর্সি যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ আল্লাহ। কাকাবাবু, বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাকাচাই করলেন। কাকা বললেন, কি মশাই, হয় না নাকি? কিন্তু তার মুখ দেখে গলা শুনে মনে হলো তিনি কথাটা নিজে বিশ্বাস করেন না। তারপরে পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টানে এত বেশি যে বড় গাঙের টান ঠেলে এত রাতে কোনো মতেই অত ভারী বজরাটা উজারা নেওয়া চলে না। অজ্ঞতা সেইখানেই রাত কাটাতে হলো। সবাই জেগে রইল। কারো চোখে ঘুম এলো না সে রাতে। শেষ রাতে আর একবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিস্তব্ধ, চাঁদ ডুবে গিয়ে নদী, আকাশ, বন সব অন্ধকার একাকার। আমার চোখ খুলে তুলে এসেছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিকে আর একবার সেই বিকট হাসি রোল উঠল। শেষ রাতে চাঁদ ডোবা অন্ধকারে সেই এত অমানসিক, এত পৈশাচিক ঠেকলো যে তখন আমার বালক বয়স হলো। সেই হাসিটার প্রকৃত রূপ বুঝে ওঠে। বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বলল, ওই শব্দটা এর আগেও তারা শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম। শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ প্রাচীন বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল। সে যাই থাকুক, আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন এই কথাটাই মনে হয়। গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে গিয়েছিল। তাই হাসির রোলটা যখনই মনে আসে, আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে।